এই হলো আমাদের পৃথিবী, আর এই হলো ইউরোপ মহাদেশ। ইউরোপের উত্তর পশ্চিমে উত্তর সাগরের উপকূলে অবস্থিত জার্মান এবং বেলজিয়ামের সীমান্তবর্তী দেশ হলো নেদারল্যান্ড। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেদারল্যান্ডসের একীভূত শিক্ষা শীর্ষক আমাদের প্রেজেন্টেশনের স্ক্রিপ্টে এবং প্রেজেন্টেশনের সঞ্চালনায় আছেন মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এবং উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি সারাবান তহুরা। দেশটির একীভূত শিক্ষা ব্যবস্থা বুঝতে হলে আমাদের প্রথমে দেশটি সম্পর্কে সাধারণ ধারণা নিতে হবে এবং এর সাধারণ শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা নেদারল্যান্ড সম্পর্কে জেনে নেই। দেশটির আয়তন মাত্র ৪১,৮০০ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের 3 ভাগের 1 ভাগ। জনসংখ্যা 2 কোটিরও কম, তবে এটি একটি ঘনবসতিপূর্ণ দেশ। এদেশে 512 জন করে বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে, যা ঘনত্বের দিক থেকে বিশ্বের 12তম। নেদারল্যান্ডসে আছে 12টি প্রদেশ। নেদারল্যান্ডস হল্যান্ড নামে পরিচিত হলেও আসলে দেশটির নাম নেদারল্যান্ড। তবে উত্তর হল্যান্ড এবং দক্ষিণ হল্যান্ড নামে দুটি প্রদেশ আছে। উত্তর হল্যান্ডে এর রাজধানী আমস্টারডাম অবস্থিত। নেদারল্যান্ডসের অর্থনীতির দিকে তাকালে আমরা দেখতে পাই এদেশের জিডিপি 800 মিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বে বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে 19তম। মাথাপিছু আয় প্রায় 54,000 মার্কিন ডলার, যা বিশ্বে 11তম। নেদারল্যান্ডস খুবই শিল্প উন্নত এবং সমৃদ্ধ দেশ। নেদারল্যান্ডসের অর্থনীতির চালিকা শক্তি কৃষি, তেল, প্রাকৃতিক গ্যাস, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সামগ্রী, কেমিক্যাল ইকুইপমেন্ট ইত্যাদি। বিশ্বে খাদ্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস দ্বিতীয়। এছাড়া এদেশে রয়েছে বড় বড় কিছু কোম্পানি, যেমন বিখ্যাত ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিলিপস কোম্পানি এদেশেই অবস্থিত। সারা বিশ্বে প্রসাধনকারী সামগ্রী সরবরাহকারী কোম্পানি ইউনিলিভারের জন্মও এই দেশেই। নেদারল্যান্ডসের মাতৃভাষা ডাচ। শিক্ষাও মাতৃভাষাতেই শুরু হয়। ইংরেজি এদেশের বহুল প্রচলিত ভাষা। ডাচদের বিদেশি ভাষার প্রতি একটা নেশা আছে। বিভিন্ন ভাষায় ডাচরা কথা বলতে পারে। ইংরেজিতে 90%, ফ্রেঞ্চে 70%। নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে কম ধর্মীয় দেশগুলোর মধ্যে অন্যতম। এদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। পরিসংখ্যানে দেখতে পাচ্ছেন এখানে ধর্মহীন মানুষ 51%, রোমান ক্যাথলিক 23%, প্রোটেস্ট্যান্ট 15% ও মুসলিম 5% মানুষ বসবাস করে। রাজনৈতিক দিক থেকে নেদারল্যান্ডস পূর্ণ গণতান্ত্রিক একটি দেশ। গণতন্ত্র চর্চার দিক থেকে বিশ্বে ডাচেরা 11তম। এদেশের মানুষেরা খুবই মুক্তমনা ও অসাম্প্রদায়িক। লিঙ্গ বৈষম্য এদেশে খুবই কম, যা এদেশে একীভূত চর্চাকে খুবই অনুকূল করেছে। সুখী দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস পঞ্চম। এদেশের সমাজ ব্যবস্থা পরিবার কেন্দ্রিক। অনেকের ধারণা ইউরোপিয়ানরা পরিবার কেন্দ্রিক হয় না, অবাধ জীবনযাপন করে, কিন্তু আসলে এমন নয়। ডাচ পিতামাতারা সন্তানদের জন্য আলাদা সময় নিজেদের মধ্যেও এদের সম্পর্ক খুবই ভালো। সন্তানদের জন্য পিতারা সপ্তাহে একটি দিন বরাদ্দ রাখে, যাকে বলা হয় ফাদার্স ডে। নেদারল্যান্ডস শব্দটির অর্থই নিম্নভূমি। এদেশের 50% অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 মিটার উপরে অবস্থিত। যাতায়াতের জন্য রাস্তার বদলে ডাচেরা অনেক বেশি ক্যানেল ব্যবহার করে। নেদারল্যান্ডসে 25 থেকে 45% সমুদ্রপৃষ্ঠের নিচে রয়েছে এবং আছে স্বল্প কিছু পাহাড়। সমুদ্রের নিচে রয়েছে ডাচদের অনেক বড় ভূখণ্ড, সেসবের উদ্ধার কাজ চলছে। শুরু থেকেই প্রকৃতির সাথে যুদ্ধ করে ডাচেরা টিকে আছে এবং খুব ভালোভাবেই টিকে আছে। তাই ডাচদের কথায় বলা হয়, God created the world, but the Dutch created the Netherlands. নেদারল্যান্ডসে 12টি প্রদেশ রয়েছে, যাদের প্রভিন্স বলা হয়। প্রভিন্সগুলো গভর্নমেন্ট দ্বারা শাসিত। প্রভিন্সগুলো মিউনিসিপ্যালিটিতে অর্থাৎ পৌরসভায় বিভক্ত। নেদারল্যান্ডসে 430টি মিউনিসিপ্যালিটি। এখন আমরা ডাচদের ইতিহাসের দিকে একটু চোখ বুলিয়ে নেব। নেদারল্যান্ডসে ব্রোঞ্জ যুগীয় সভ্যতার মানুষ বসবাস করত। এরপর লোহার যুগে জার্মান এবং বেলজিয়ানদের আগমন ঘটে। তারাই মূলত ডাচদের পূর্বপুরুষ। তারপর 57 খ্রিস্টপূর্বে রোমানরা অঞ্চলটি বিজয় করার পর এখানে শিল্প বাণিজ্যের বিকাশ ঘটে। পরবর্তীতে কয়েকশো বছর রোমান শাসনের পর রোমানদের শক্তি হ্রাস পেলে 5ম শতকে এক জার্মানীয় আক্রমণ রোমান শক্তির অবসান ঘটায়। এরপর শত শত বছর ধরে নেদারল্যান্ড
ফ্রাঙ্ক, বারগুন্ডি, হাবসবার্গ সাম্রাজ্য ক্রমান্বয়ে ডাচদের শাসন করে। এরপর 1568 সালে স্পেনের হাবসবার্গ সাম্রাজ্যের বিরুদ্ধে তাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। ডাচরা এমন একটি জাতি যারা 80 বছর যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে। এই 1568 সাল থেকে 1648 সাল পর্যন্ত 80 বছরের যুদ্ধের সমাপ্তি শেষে স্পেনের কাছে স্বাধীনতার স্বীকৃতি পায় নেদারল্যান্ড। 17 শতক থেকে তাদের স্বর্ণযুগের শুরু হয়। 1602 সালে তারা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে, যার প্রভাব আমরা সকলেই জানি। ডাচরা ছিল নৌশক্তিতে পরিপূর্ণ। দারুণ দারুণ জাহাজ বানিয়ে 17 থেকে 18 শতক ডাচরা সারা বিশ্বে দাপিয়ে বেরিয়েছে এবং উপনিবেশ স্থাপন করেছে। এই সময় ছিল ডাচদের স্বর্ণযুগ। এই সময়ে অনেক ডাচ মনীষীর জন্ম হয়। এরপর স্পেন, ফ্রান্স, ইংরেজ শক্তির উত্থানের পর ডাচ শক্তি কিছুটা স্ফীত হয়ে যায়। 19 শতকে নেদারল্যান্ড সকল যুদ্ধে নিরপেক্ষতা অবলম্বন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেশিরভাগ ডাচ উপনিবেশগুলো স্বাধীন করে দেওয়া হয়। এইভাবেই সুদূর অতীত থেকেই অনেক সংগ্রামের ভিতর দিয়ে নিজেদের গড়ে তুলেছে ডাচরা। বর্তমান বিশ্বে তারা শান্তিপ্রিয়, গণতান্ত্রিক ও আধুনিক জাতি হিসেবে পরিচিত। এখন আমরা দেশটির সাধারণ শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা নেদারল্যান্ডসের শিক্ষার গঠন স্তরগুলো সম্পর্কে ধারণা নেব। ডাচদের শিক্ষায় প্রথমেই আসে টোডলার প্রোগ্রাম। বাচ্চারা যে বয়সটাতে হাঁটি পাপা করে সেই যেটাকে বলা হয় টোডলার এজ। তবে টোডলার প্রোগ্রাম বলে যে স্তরটি, সেটা 0 থেকে 4 বছর বয়সের জন্য প্রচলিত। বিভিন্ন ধরনের স্কুল আছে টোডলার প্রোগ্রামে, যেমন ডে কেয়ার, প্লে গ্রুপ, প্রে স্কুল। যে সকল বাবা মা চাকরি করেন তারা তাদের বাচ্চাকে সারাদিন দেখাশোনা করার জন্য ডে কেয়ারে রাখেন। ডে কেয়ার তাদের বাচ্চাদের সারাদিন ইন্টেন্সিভ কেয়ার দেয়। প্রতিবন্ধী বাচ্চাদের জন্য ডে কেয়ারে খুব ভালো ব্যবস্থা রাখা হয়। ডে কেয়ারে বাচ্চাকে শেখানোর জন্য কারিকুলাম আছে। এখান থেকে বাচ্চারা ছড়া, কবিতা, বর্ণমালা শেখা সহ খেলাধুলা বিভিন্ন কাজ করে থাকে। প্লে গ্রুপ একটু বড় বাচ্চাদের জন্য। 1.5-2 বছরের বাচ্চাদের প্লে গ্রুপে পাঠানো হয়। প্লে গ্রুপ মূলত বাচ্চার সামাজিকীকরণের দিকে লক্ষ্য রেখে নির্মিত। এখানে বাচ্চারা আসে এবং একে অপরের সাথে খেলাধুলা করে। একাডেমিক বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়। প্রি স্কুলে ফোকাসে থাকে মূলত বাচ্চার একাডেমিক দিকটা। 2-3 বছর থেকে প্রি স্কুলে পাঠানোর নিয়ম আছে নেদারল্যান্ডসে। টোডলার প্রোগ্রাম বেসরকারিভাবে পরিচালিত, তবে সরকারি অর্থায়ন আছে এখানে। এছাড়া পিতামাতার বেতন সাপেক্ষে বাচ্চা প্রতিপালনের জন্য তাদের ভর্তুকিও প্রদান করা হয়। তবে টোডলার প্রোগ্রাম বাধ্যতামূলক নয়। পিতামাতা ইচ্ছা করলে পাঠাতে পারেন, ইচ্ছা না করলে নাও পাঠাতে পারেন। 4 বছর বয়স থেকে শুরু হয় প্রাথমিক শিক্ষা, যা 8টি গ্রেডে বা ক্লাসে বিভক্ত। নেদারল্যান্ডসে বাধ্যতামূলক শিক্ষা শুরু হয় 5 বছর বয়সে। গ্রেড 1 এবং গ্রেড 2-কে একই শ্রেণীকক্ষে রাখা হয়। নতুন একটি শিক্ষার্থী যখন আসে তখন বড়রা তাকে সাহায্য করতে পারে। আলাদা একটি মেলবন্ধন তৈরি হয় এতে। সামাজিকীকরণ প্রক্রিয়াও সুন্দর হয়। 4 থেকে 12 বছর বয়স পর্যন্ত 8 বছরের প্রাথমিক শিক্ষা প্রচলিত নেদারল্যান্ডসে। বিভিন্ন ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে নেদারল্যান্ডসে। পাবলিক, প্রাইভেট, ক্যাথলিক, ডাল্টন, মন্তেসরি বিদ্যালয়। পাবলিক বিদ্যালয়গুলোতে সকলেই পড়তে পারে। আবার নেদারল্যান্ডসে পাবলিক বিদ্যালয়গুলোতে মন্তেসরি, ডাল্টন বিদ্যালয়ের শিক্ষণ কৌশলগুলোকেও অনুসরণ করা হয়, যেমন উপকরণ ব্যবহার করে সবকিছু শেখা, নিজে নিজে করতে শেখা, খেলতে খেলতে শেখা, ঘুরতে নিয়ে গিয়ে শেখা ইত্যাদি ইত্যাদি। এছাড়া অনেক মজার কৌশল ব্যবহার করে ওদের শেখানো হয়। মজায় তারা প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে। প্রাথমিক শিক্ষার পর তাদের একটি পাবলিক পরীক্ষা ধরনের পরীক্ষা নেওয়া হয়, যাকে বলা হয় সিটো। সিটো পরীক্ষার রেজাল্ট এবং বিদ্যালয়ের মূল্যায়নের উপর ভিত্তি করে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় ডাচ শিশুরা। নেদারল্যান্ডসের মাধ্যমিক শিক্ষা 12 বছর থেকে 16 বা 18 বা 20 বছর পর্যন্ত প্রচলিত। নেদারল্যান্ডসের মাধ্যমিক শিক্ষা কাঠামো একটু জটিল। যে জিনিসটা নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থাকে সারা বিশ্ব থেকে আলাদা করে তা হলো এদের মাধ্যমিক শিক্ষা। নেদারল্যান্ডসের মাধ্যমিক শিক্ষার প্রধানত 4টি ধারা: VWO, HAVO, VMBO এবং LWOO বা ব্যবহারিক শিক্ষা। এই সকল স্তরে শিক্ষার্থীরা ভর্তি হয় পূর্বে বর্ণিত সিটি পরীক্ষার রেজাল্ট এবং প্রাথমিক বিদ্যালয়ে তাদের পারফরমেন্সের ভিত্তিতে। VWO এর অর্থ প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষা। VWO এর শিক্ষার্থীরাই শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে যেতে পারে।
অনেকটা গবেষণামুখী শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বিডব্লিউওতে। এটি 6 বছর মেয়াদী। এরপর হাবো। হাবো হলো 5 বছর মেয়াদী মাধ্যমিক শিক্ষা। হাবো এর শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার্থে কলেজে পড়বে, যাকে এইচবিও বলে অভিহিত করা হয়। এরপর ভোকেশনাল এডুকেশনে যারা যাবে তারা পড়বে বিএমবিওতে। ব্যবহারিক শিক্ষা বলে পরিচিত একটি মাধ্যমিক স্তর রয়েছে, যেগুলো মূলত বিশেষ শিশুদের জন্য। এখানে সরাসরি কিছু ছোট ছোট কাজের ব্যবহারিক শিক্ষা প্রদান করে তাদের স্বাবলম্বী করে তোলা হয়। মাধ্যমিক শিক্ষা শেষে শিক্ষার্থীরা একটি সার্টিফিকেট পায়, যাকে বেসিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট বলে। নেদারল্যান্ডসে 5 বছরের শিক্ষা জীবন শুরু করে বেসিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্জন করা পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক, অর্থাৎ সকল নাগরিকের মাধ্যমিক পাস মানে বেসিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট থাকতেই হবে। মাধ্যমিক শিক্ষার পর উচ্চশিক্ষা শুরু হয়। মাধ্যমিকে যারা বিডব্লিউওতে পড়েছে তারা উচ্চশিক্ষায় ডাব্লিউওতে পড়ে, যা পুরোটা গবেষণা নির্ভর থিওরিটিক্যাল বিশ্ববিদ্যালয়। এরা মূলত গবেষণা করে থাকে। হাবোতে যারা পড়ালেখা করেছে তারা সাধারণত এইচবিওতে যেতে পারে, যেখানে তারা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বা শিক্ষকতা বা সামাজিক বিজ্ঞান বা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়ে থাকে। বিডব্লিউ এর শিক্ষার্থীরাও এখানে পড়তে পারে। এমবিও ভোকেশনালদের জন্য উচ্চশিক্ষা, এখানে বিডব্লিউ বা হাবো এর শিক্ষার্থীরাও পড়তে পারে। এরপর আমরা নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থাপনা করে থাকে এদেশের শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের বিভিন্ন অর্গান শিক্ষার বিভিন্ন দিক দেখে থাকে, যেমন এসএলও, যা এই মন্ত্রণালয়ের কারিকুলাম তৈরির একটি স্বায়ত্তশাসিত অর্গান। জাতীয় পর্যায়ে যারা কারিকুলাম তৈরি করে দেয়। এরপর আছে বিদ্যালয়গুলোকে তদারকি করার জন্য ডাচ ইন্সপেক্টরেট অফ এডুকেশন, যারা প্রত্যেক মিউনিসিপাল থেকে সেই মিউনিসিপালের স্কুলগুলোকে তদারকি করে, সেসব স্কুলগুলো সম্পর্কে রিভিউ প্রদান করে। যদি কোনো স্কুল কোয়ালিটি এনশিওর করতে ব্যর্থ হয়, তখন সেই স্কুলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। এবার স্কুলগুলোর পরিশোধ এবং ব্যবস্থাপনা কিভাবে হয় তা দেখে নেই। কয়েকটা স্কুল মিলে প্রথমে একটি কনসোর্টিয়াম তৈরি হয়। একটি কনসোর্টিয়ামে কয়েকটি সাধারণ স্কুল এবং বিশেষ স্কুল থাকে। একটি কনসোর্টিয়াম একত্রে সে এলাকায় কাজ করে। নেদারল্যান্ডসের স্কুলগুলোর মধ্যে দারুণ কোলাবোরেশন দেখা যায়। এখানে সম্মিলিত কমিটি থাকে, যেখানে কোন বাচ্চার কোথায় পড়লে ভালো হবে তা নির্ধারণ করে দিয়ে রিপোর্ট দেওয়া হয়। এছাড়া স্কুলগুলোর রিপোর্ট ও পরিসংখ্যান চাহিদা মিউনিসিপালে প্রদান করা হয়ে থাকে। একটি মিউনিসিপালে কয়েকটি কনসোর্টিয়াম থাকে, অর্থাৎ কয়েকটি কনসোর্টিয়াম মিলে একটি মিউনিসিপাল। একটি মিউনিসিপালে প্রায় 5 থেকে 13টি পর্যন্ত কনসোর্টিয়াম দেখা যায়। আবার কয়েকটি মিউনিসিপাল মিলে একটি প্রভিন্স তৈরি হয়। এরূপ 12টি প্রভিন্স আছে নেদারল্যান্ডসে। আরেকবার রিভিউ করে নিলে কয়েকটি স্কুল মিলে কনসোর্টিয়াম, তারপর মিউনিসিপাল, তারপর প্রভিন্স, অতঃপর দেশ। এরপর আমরা দেখে নেব নেদারল্যান্ডসের সাধারণ শিক্ষা সম্পর্কিত আইনগুলো। সাধারণ শিক্ষার আইনগুলো দেখলে প্রথমেই আসে বাধ্যতামূলক শিক্ষা আইন, যা 5 বছর বয়স থেকে মাধ্যমিক পাশ করা পর্যন্ত বিস্তৃত। মাধ্যমিক শিক্ষা শেষে সকল শিক্ষার্থী বেসিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট পায়, যা দিয়ে জীবনে কোনো না কোনো কর্ম করতে পারে। আরও প্রত্যেকটা স্তরে শিক্ষা কেমন হবে, সেখানকার ব্যবস্থাপনা কারা করবে, সেখানে কি পড়ানো হবে সেসব নিয়ে আলাদা আলাদা অ্যাক্ট আছে। যেমন প্রাথমিকের জন্য প্রাইমারি এডুকেশন অ্যাক্ট, বিশেষ শিক্ষার জন্য এক্সপার্টাইজ সেন্ট্রিস অ্যাক্ট, মাধ্যমিকের জন্য সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট, উচ্চশিক্ষার জন্য হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাক্ট। এই সকল অ্যাক্টই নেদারল্যান্ডসের শিক্ষার আইনিক কাঠামো তৈরি করে। এছাড়াও শিক্ষা সম্পর্কিত আরও অনেক আইন ও নীতিমালা আছে, সেসব আমরা প্রসঙ্গক্রমে টেনে আনব। নেদারল্যান্ডসের সাধারণ শিক্ষা নিয়ে আলোচনা শেষ। আশা করি আপনারা সাধারণ শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি বেসিক ধারণা পেয়েছেন। এরপর আমরা নেদারল্যান্ডসের একীভূত শিক্ষা নিয়ে আলোচনা শুরু করছি একীভূত শিক্ষা বিষয়ক আলোচনা। একীভূত শিক্ষা নিয়ে আলোচনার শুরুতে বিশেষ শিক্ষার সাথে এর পার্থক্যটা কি ও এক্স্যাক্টলি একীভূত শিক্ষা বলতে কি বোঝায় তা বুঝে নেওয়া জরুরি। বিশেষ শিক্ষা এবং একীভূত শিক্ষার তুলনা করে আলোচনা করলে একীভূত শিক্ষা বিষয়টি আরো বেশি পরিষ্কার হবে। বিশেষ শিক্ষায় শুধুমাত্র বিশেষ শিশুরা থাকে একটি বিশেষ বিদ্যালয়। অন্যদিকে একীভূত শিক্ষায় একীভূত বিদ্যালয়ে বিশেষ এবং সাধারণ শিক্ষার্থীরা একত্রে পড়ালেখা করে। বিশেষ শিক্ষা বিশেষ শিশুদের আলাদা করে, অন্যদিকে একীভূত শিক্ষা সকল ধরনের শিশুদেরকে একত্রিত করে ফেলে।
সংজ্ঞার দিকে তাকালে আইডিয়া অনুসারে স্পেশাল এডুকেশন ইজ ইনস্ট্রাকশন দ্যাট ইজ স্পেশালি ডিজাইনড টু মিট দ্য ইউনিক নিডস অফ এ চাইল্ড উইথ এ ডিসএবিলিটি। অর্থাৎ সহজভাবে বললে বিশেষ শিক্ষা হলো বিশেষ শিশুদের চাহিদা পূরণে নির্মিত শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে ইউনেস্কো অনুসারে একীভূত শিক্ষার সংজ্ঞা ইনক্লুসিভ এডুকেশন মিন্স অল চিলড্রেন ইন দ্য সেম ক্লাসরুমস ইন দ্য সেম স্কুলস। একীভূত শিক্ষায় সকলকে একত্রিত করা হয়, লেভেলিং না করে সকল শিক্ষার্থীকে সাধারণ দৃষ্টিতে দেখা হয়, তবে এখানে তাদের চাহিদাকেও স্বীকৃতি দেওয়া হয়। সেজন্য শ্রেণীতে শিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে বিশেষ বিশেষ কলাকৌশল অবলম্বন করা হয় একীভূত শিক্ষা ব্যবস্থায়। নেদারল্যান্ডসে বিশেষ শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে তা এবার দেখে নেই আমরা। নেদারল্যান্ডসের বিশেষ বিদ্যালয়গুলো বিংশ শতাব্দীর প্রথমার্ধে গড়ে ওঠা শুরু করে। বিশেষ শিক্ষা সম্পর্কিত প্রথম আইন পাস হয় 1985 সালে। আইনটির নাম দ্য স্পেশাল এডুকেশন ইন্টারিম অ্যাক্ট 1985, যা ছিল 10 বছর মেয়াদী। যে আইনের অধীনে সকল বিদ্যালয়কে 3টি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে সামান্য প্রতিবন্ধকতা আছে এমন শিক্ষার্থীদের রাখা হয়। দ্বিতীয় গ্রুপে রাখা হয় শ্রবণ, দৃষ্টি এবং অন্যান্য মাঝারি ধরনের প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশুদের। তৃতীয় গ্রুপে রাখা হয় যাদের গুরুতর প্রতিবন্ধকতা রয়েছে। আলাদা গ্রুপের জন্য আলাদা আলাদা ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। এরপর 1995 সালে টুগেদার টু স্কুল পলিসির অধীনে প্রথম গ্রুপের স্কুলগুলোকে মূল স্রোতের বিদ্যালয়ের সাথে সমন্বয় করা হয়। এসব স্কুলই স্পেশাল বেস অন দ্য ওয়েস অর্থাৎ এসবিও বলে পরিচিত। এই সকল স্কুলে সাধারণ কারিকুলাম ব্যবহার করা হয়। 1998 সালে এক্সপার্টাইজ এডুকেশন অ্যাক্ট প্রণয়ন করা হয় এবং এক্সপার্টাইজ সেন্টার গঠন করা হয়, যার অধীনে গ্রুপ 2 এবং গ্রুপ 3-এর শিশুকে আনা হয়। এসব বিদ্যালয় এক্সপার্টাইজ সেন্টার দ্বারা পরিচালিত হয়। এসব স্কুল স্পেশাল অন দ্য ওয়েস অর্থাৎ এসও নামে পরিচিত। এখন আমরা একটু এই দুই ধরনের বিশেষ শিক্ষা গঠন দেখে নেব। নেদারল্যান্ডসে বর্তমানে এই দুই ধরনের বিশেষ শিক্ষা আছে। একটি হলো স্পেশাল বেস অন দ্য ওয়েস অর্থাৎ এসবিও, যা সাধারণ শিক্ষার শিক্ষাক্রম অনুসরণ করে, এবং অপরটি স্পেশাল অন দ্য ওয়েস অর্থাৎ এসও, এর জন্য বিশেষ কারিকুলাম আছে। এখন আমরা এসবিও স্কুলগুলো সম্পর্কে জেনে নেই। এসবিও অর্থ বিশেষ প্রাথমিক শিক্ষা। এসবিওতে শুধুমাত্র শিখন প্রতিবন্ধী, আচরণের প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়ালেখা করে। এসব স্কুলে তুলনামূলক ইন্টেন্সিভ কেয়ার নেওয়া হয়। এখানে সাধারণ শিক্ষাক্রম অনুসরণ করা হয়। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রাথমিক শেষ করার জন্য অতিরিক্ত 2 বছর সময় পেয়ে থাকে, অর্থাৎ 14 বছর বয়সে এদের প্রাথমিক শিক্ষা শেষ হয়। এখন স্পেশাল অন দ্য ওয়েস অর্থাৎ এসও বিদ্যালয়গুলো নিয়ে আলোচনা করা যাক। এসব স্কুলে প্রাথমিক পর্যায় ও মাধ্যমিক পর্যায়ে বিদ্যমান। এসব স্কুলগুলোর 4টি ক্লাস্টার রয়েছে। ক্লাস্টার 1-এর স্কুলগুলোতে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা দেওয়া হয়। ক্লাস্টার 2-এর স্কুলগুলোতে শ্রবণ ভাষাগত প্রতিবন্ধীদের শিক্ষা দেওয়া হয়। ক্লাস্টার 3-এ শারীরিক প্রতিবন্ধী বা যারা দীর্ঘমেয়াদী গুরুতর রোগে আক্রান্ত তাদের শিক্ষা প্রদান করা হয়। ক্লাস্টার 4-এ গুরুতর মানসিক ও আচরণিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। এসব স্কুলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়। এক্সপার্টাইজ সেন্টারগুলো তাদের অঞ্চলের এই বিশেষ বিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। ক্লাস্টার অনুসারে আলাদা আলাদা শিক্ষা ডিপার্টমেন্ট আছে, যা তাদের জন্য কারিকুলাম প্রণয়ন করে থাকে। মাধ্যমিকে এরা মূল স্রোতের বিদ্যালয়ে ভর্তি হতে পারে, আবার বিশেষ মাধ্যমিকেও পড়তে পারে। বিশেষ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পেশাগত শিক্ষা প্রদান করে তাদের স্বাবলম্বী করে তোলা হয়। এভাবেই বিশেষ শিক্ষা পরিচালিত হয়ে আসছে নেদারল্যান্ডসে। এখন আমরা নেদারল্যান্ডসে একীভূত শিক্ষার ইতিহাস এবং মাইলফলকগুলো দেখে নেব। অতীতে বিশেষ শিশুদের অপয়া অভিশপ্ত হিসেবে দেখা হতো। তাদের জন্য শিক্ষা তো দূরে থাক, সমাজে তাদের বেঁচে থাকাই ছিল কঠিন। 18 শতকে ইউরোপ মহাদেশে বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়া শুরু হয়। নেদারল্যান্ডসে বিশেষ বিদ্যালয়গুলো প্রতিষ্ঠা হওয়া শুরু করে 1900 থেকে 1950 সালের ভিতরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে প্রতিবন্ধিতা খুব বেড়ে যায়। তখন মানুষ প্রতিবন্ধিতা নিয়ে বিশেষভাবে ভাবতে শুরু করে। 1948 সালে জাতিসংঘ মানুষের অধিকার বিষয়ক সনদপত্র প্রকাশ করে, যেখানে প্রথম বলা হয় প্রত্যেকটি মানুষের শিক্ষার অধিকার রয়েছে। 1969 সালে নেদারল্যান্ডস প্রথম সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক করে। এরপর
70-এর দশক থেকে বিশেষ শিক্ষা বিষয়ক আইন সারা বিশ্বে বিভিন্ন দেশে চালু হচ্ছিল। তখন নেদারল্যান্ডস 1985 সালে তাদের বিশেষ বিদ্যালয়গুলোকে নিয়ে প্রথম বিশেষ শিক্ষা আইন প্রণয়ন করে। এরপর 1989 সালে শিশু অধিকারের উপর বিশ্ব সম্মেলন হয়, যেখানে 23 নং আর্টিকেলে প্রতিবন্ধী শিশুদের প্রতি বৈষম্য রোধের কথা বলা হয়। 1990 সালে সবার জন্য শিক্ষা সম্মেলন হয়, যেসবে নেদারল্যান্ডসের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। 1994 সাল একীভূত শিক্ষার জন্য একটি মাইল ফলক। 1994 সালে স্পেনের সালামানকায় প্রথম একীভূত শিক্ষা কথাটি ব্যবহার করা হয় এবং রাষ্ট্রগুলোকে একীভূত শিক্ষা নিশ্চিতকরণে তাগিদ দেওয়া হয়, যার প্রেক্ষিতে নেদারল্যান্ডস 1995 সালে প্রথম একীভূত শিক্ষা সম্পর্কিত পলিসি প্রণয়ন করে। এরপর নেদারল্যান্ডসে 1998 সালে শিক্ষাকে ঢেলে সাজানো হয়। তখন সকল স্তরের শিক্ষা বিষয়ে নতুন আইন প্রণয়ন করা হয় এবং বিশেষ শিশুকে মূল স্রোতে আনয়নের জন্য বিদ্যালয়ের কারিকুলামের নমনীয়তা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। 2000 সালে এমডিজি প্রকাশ করা হয়, যেখানে দ্বিতীয় লক্ষ্য ছিল সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন। নেদারল্যান্ডস এই লক্ষ্যমাত্রা আগেই অর্জন করেছিল। তারপরও গুটি কয়েক যারা শিক্ষার বাইরে ছিল তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করে ফেলা হয় 21 শতাব্দীর শুরুতেই। 2000 সালে স্টুডেন্ট ফাইন্যান্স অ্যাক্ট প্রকাশ করে নেদারল্যান্ডস, যার মাধ্যমে উচ্চশিক্ষার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। 2001 সালে যেসব পিতামাতার ইনকাম কম এবং পড়ালেখা কম তাদের উৎসাহিত করে তাদের সন্তানের লেখাপড়ার বাবদ ভাতা প্রদান করার জন্য আইন করা হয়। নেদারল্যান্ড সরকার এই ভাতা এখনো প্রদান করে আসছে। এরপর 2003 সালে পাশ করা হয় দ্য ল ফার্ম জুরিয়ন, যেখানে পিতামাতাদের দায়বদ্ধ করা হয় সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য। যদি কোনো পিতামাতা সন্তানদের বিদ্যালয়ে প্রেরণ না করে তবে তাদের রাষ্ট্রের কাছে জবাবদিহিতার জন্য বাধ্য করা হয়। এরপর জাতিসংঘের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা বিষয়ক সম্মেলন হয় 2006 সালে, যার প্রেক্ষিতে নেদারল্যান্ড 2007 সালে অ্যাক্ট অন ইকুয়াল ট্রিটমেন্ট অন দ্য গ্রাউন্ডস অফ হ্যান্ডিক্যাপড অর ক্রনিক ইলনেস পাশ করে, যেখানে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতের স্কুলে পড়া যে অধিকার তার আইনিক স্বীকৃতি দেওয়া হয়। এরপর 2014 সালে নেদারল্যান্ডস অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশন অ্যাক্ট পাশ করে, যেখানে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে প্রতিবন্ধী শিশুদের মূল বিদ্যালয়ে রাখার জন্য। এর জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরপর জাতিসংঘের পক্ষ থেকে এসডিজি গ্রহণ করা হয়, যেখানে 4 নম্বর গোল একীভূত শিক্ষা নিশ্চিতকরণে নেদারল্যান্ড বাকি সব দেশের মতো প্রতিজ্ঞাবদ্ধ হয়। বর্তমানে নেদারল্যান্ডসে বিশেষ বিদ্যালয়ের পরিমাণ কমে যাচ্ছে। 2012 সালে যেখানে বিশেষ বিদ্যালয় ছিল 637টি, 2018 সালে তা কমে দাঁড়িয়েছে 556টি। বিশেষ শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো হচ্ছে। এভাবে একীভূত শিক্ষার দিকে ডাচরা এগিয়ে যাচ্ছে। এখন আমরা নেদারল্যান্ডসের একীভূত শিক্ষার আইনিক ভিত্তিগুলো সম্পর্কে জানব। আন্তর্জাতিক কিছু প্রতিশ্রুতি, ডাচ সংবিধান এবং আইন নেদারল্যান্ডসকে বাধ্য করে একীভূত শিক্ষা বাস্তবায়ন। এখন আমরা এক নজরে আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো দেখে নেব। শিক্ষা যে একটি সার্বজনীন অধিকার তার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় 1948 সালে। এরপর 1989 সালে সিসিডির 23 নং আর্টিকেলে প্রতিবন্ধী শিশুর প্রতি বৈষম্য রোধের কথা বলা হয়। 1990 সালে এডুকেশন ফর অল ঘোষণা করা হয়, যেখানে সকলকে শিক্ষার আওতায় আনার কথা বলা হয়। 1994 সালে শিশুদের মূল স্রোতের বিদ্যালয়ে আনয়নের জন্য দেশগুলোকে প্রতিজ্ঞাবদ্ধ করা হয়। 2006 সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সংরক্ষণের ওপর সম্মেলন করা হয়, যেখানে বিশেষ শিশুর প্রতি সকল ধরনের বৈষম্য রোধ এবং তাদের অধিকার বাস্তবায়নের প্রতি জোর দেওয়া হয়। এই সকল আন্তর্জাতিক ঘোষণায় নেদারল্যান্ডসের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এছাড়াও নেদারল্যান্ডস 2000 সালের এমডিজির সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কাজ করেছে এবং 2016 সালে এসডিজি ঘোষণার 4 নং লক্ষ্যের একীভূত শিক্ষা বাস্তবায়নেও নেদারল্যান্ডস প্রতিজ্ঞাবদ্ধ। ডাচ সংবিধান একীভূত শিক্ষা সংরক্ষণের কথা বলে। আমরা সংবিধানের একীভূত শিক্ষা বিষয়ক আর্টিকেল দেখে নেব। ডাচ সংবিধানের 1 নং আর্টিকেলই বৈষম্য রোধের কথা বলে। 1 নং আর্টিকেলে বলা হয়েছে, ধর্ম, বর্ণ, বিশ্বাস, জাতি, লিঙ্গ সবকিছু ব্যতি রেখে সকল নাগরিককে যে কোনো পরিস্থিতিতে সবভাবে সুযোগ সুবিধা দিতে হবে। অপর আর্টিকেলটি শিক্ষা বিষয়ক। শিক্ষার্থী তার পছন্দ অনুসারে বিদ্যালয় পছন্দ করতে পারবে।
এছাড়াও এই আর্টিকেল শিক্ষার ব্যাপারে যুগান্তকারী কিছু কথা বলে, যেমন সকল বিদ্যালয় এমনকি প্রাইভেট বিদ্যালয়গুলো যারাই শিক্ষার কোয়ালিটি এনশিওর করতে সরকার প্রদত্ত ক্রাইটেরিয়াগুলো পূরণ করবে তাদের অর্থায়ন পুরোটা সরকার বহন করবে। অর্থাৎ শিক্ষাকে সম্পূর্ণ ফ্রি হিসেবে তৈরি করা হয়েছে এই আর্টিকেলে। এই আর্টিকেল অনুসারে বিদ্যালয় প্রতিষ্ঠা, বিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে শিক্ষা দেওয়ার অধিকার নাগরিকদের দেওয়া হয়েছে। তবে এসব করলেই হবে না। বিদ্যালয় যদি কোয়ালিটি এনশিওর করতে ব্যর্থ হয় তবে মিউনিসিপ্যালের এডুকেশন ইন্সপেকশন দ্বারা তাদের রেজিস্ট্রেশন বাতিলও হতে পারে। তবে যাই হোক, এই আর্টিকেল পাবলিক তো বটেই, প্রাইভেট শিক্ষাকেও যে ফ্রি করে দেয় তা এদেশের শিক্ষার জন্য একটি মাইল ফলক ছিল। সংবিধানে এই বিধান পাশ হয় 1919 সালে। এবার আমরা নেদারল্যান্ডসের একীভূত শিক্ষা বিষয়ক অন্যান্য আইনগুলো দেখে নেব। 1969 সালে পাশ করা হয় সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা আইন। এখন নেদারল্যান্ডসে প্রায় 12 বছরের শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক। এরপর 1985 সালে সরকার আলাদাভাবে বিশেষ শিশুদের জন্য ভাবতে শুরু করে। পাশ হয় স্পেশাল এডুকেশন ইন্টারিম অ্যাক্ট, যেখানে বিশেষ বিদ্যালয়গুলো ম্যানেজমেন্টের জন্য আলাদা বডি গঠন করা হয়। আরও সুবিচ্যুত হয় বিশেষ শিক্ষা। 1995 সালে একীভূত শিক্ষার দিকে ধাবিত হওয়া শুরু করে নেদারল্যান্ডস। কিছু বিশেষ বিদ্যালয়কে সাধারণ বিদ্যালয়ের সাথে কোলাবরেট করে ফেলা হয়। পরবর্তীতে 1998 সালে এসব বিদ্যালয়কে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা অ্যাক্টের অধীনে আনা হয়। এরপর 1998 সালে অ্যাক্ট অন এক্সপার্টাইজ সেন্টার পাস হয়, যেখানে পুনরায় বিশেষ বিদ্যালয়কে সাজানো হয়। 2014 সালে পাস হয় অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশন অ্যাক্ট, যেখানে একীভূত শিক্ষা বাস্তবায়নে সব স্কুলকে তাগিদ দেওয়া হয়েছে এবং কিছু নীতিমালা গ্রহণ করা হয়েছে, যেমন সাধারণ বিদ্যালয়ে বিশেষ শিক্ষাকে গমন উপযোগী করা, বিশেষ শিশুদের জন্য সাধারণ বিদ্যালয়ে অতিরিক্ত বরাদ্দ প্রদান, কারিকুলাম প্রয়োজনে তাদের জন্য নমনীয় করা। যেসব পদক্ষেপের জন্য এখন ফলপ্রসূভাবে একীভূত শিক্ষা নেদারল্যান্ডসে বাস্তবায়ন হচ্ছে। এছাড়াও কিছু পদক্ষেপ ছিল যা একীভূত শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছে, যেমন 2000 সালের স্টুডেন্ট ফাইন্যান্স অ্যাক্ট, যা শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে। 2001 সালের ফিজ অ্যান্ড এডুকেশনাল এক্সপেন্সেস অ্যাক্ট, যার দ্বারা পিতামাতারা প্রয়োজনীয় শিশুর প্রতিপালনে এবং তাদের শিক্ষার জন্য ভাতা পায়। 2003 সালের দ্য ল ফার্ম জুডিও আইন, যা অনুসারে পিতামাতা সরকারের কাছে শিশুকে বিদ্যালয়ে না পাঠানোর জন্য জবাবদিহিতা করতে বাধ্য হয়। 2007 সালের অ্যাক্ট অন ইকুয়াল ট্রিটমেন্ট অন দ্য গ্রাউন্ডস অফ হ্যান্ডিক্যাপড অর ক্রনিক ইলনেস অনুসারে প্রতিবন্ধী শিশুদের সাধারণ বিদ্যালয়ে পড়ার অধিকারকে আইনিক স্বীকৃতি দেওয়া হয়। তাদের জন্য শুধু শিক্ষাই নয়, রাস্তাঘাট, শপিং মল, সরকারি অফিস সকল জায়গাতেই গমন উপযোগী করার জন্য তাগিদ দেওয়া হয় মন্ত্রণালয়গুলোকে। এসব পদক্ষেপের ফলে একীভূত শিক্ষার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে ডাচরা। এখন আমরা জানবো বর্তমানে নেদারল্যান্ডসে একীভূত শিক্ষা কিভাবে চলছে। 2014 সালের অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশন অ্যাক্ট অনুসারে পিতামাতাকে বলা হয় তাদের শিশুকে মূল স্রোতের বিদ্যালয়ে ভর্তি করাতে এবং সাধারণ বিদ্যালয়ে বাধ্য থাকে তাদের বিদ্যালয়ে নিতে। শুধু তাই নয়, তাদের ভর্তি করানোর পর তাদের জন্য উপযুক্ত শিক্ষা নিশ্চিত করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। নেদারল্যান্ডসের শিক্ষা বিষয়ক সরকারি হিসাব অনুসারে প্রাথমিকের প্রত্যেক 5 জন শিশুর মধ্যে একজনের জন্য অতিরিক্ত ব্যবস্থার দরকার হয়। বিষয়টা মাথায় রাখতে বাধ্য করা হয় প্রত্যেকটি বিদ্যালয়কে। বিদ্যালয় সেসব শিশুর জন্য স্বতন্ত্র শিক্ষা পদ্ধতি অনুসরণ করে। অতীতে সাধারণ বিদ্যালয়গুলো বিশেষ শিশুদের গ্রহণ করতে চাইতো না, কারণ তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে অতিরিক্ত খরচ হয়। নেদারল্যান্ডস সেজন্য পরবর্তী মূল স্রোতের বিশেষ শিশুদের জন্য আলাদা অর্থ প্রদান করে বিদ্যালয়কে। বিদ্যালয়ে যে কয়জন বিশেষ শিশু আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণের জন্য আলাদা অর্থায়ন করা হয় বিদ্যালয়কে। 2014 সালের 1 আগস্ট ডিউটি অফ কেয়ার বলে আরেকটি পলিসি পাশ করা হয়। সেখানে শিশুকে উপযুক্ত শিক্ষাদান করার নিমিত্তে বিদ্যালয় যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদি সেই বিদ্যালয়ে সেই অনুরূপ ব্যবস্থা না থাকে তবে সেই বিদ্যালয়ের কনস্ট্রিয়ামের অন্য বিদ্যালয় বা বিশেষ বিদ্যালয় থেকেও সহায়তা নিতে পারে বিদ্যালয়টি। যেমন কোনো বিশেষ শিশুর কোনো থেরাপি লাগবে যা সেই বিদ্যালয়ে নেই, এমন হলে যে বিদ্যালয়ে আছে তার সহায়তা নেবে বিদ্যালয়টি, আর তার জন্য অতিরিক্ত অর্থ দেবে সরকার।
যদি কোনো বাচ্চার কোনো প্রতিবন্ধকতা ধরা পড়ে তবে সেই মৌসুদের বিদ্যালয় বাচ্চার প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করবে। উদাহরণস্বরূপ, যদি বাচ্চার শিখন প্রতিবন্ধকতা থাকে তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ শিখন প্রতিবন্ধকতা অনুসারে তাদের কারিকুলাম পরিবর্তন করে নিতে পারে, বাচ্চার জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করে তাকে শেখাতে পারে, তার বাড়ির কাজে সহায়তা করতে পারে বা বাচ্চাকে বড় অক্ষরের বই প্রদান করতে পারে, বাচ্চাকে কম শিক্ষার্থীর সেকশনে পড়াতে পারে। এ ধরনের সাধারণ ব্যবস্থাপনা এখন মূলস্রোতের বিদ্যালয়ে প্রয়োগের জন্য বলা হয়ে থাকে। কোন বিশেষ বাচ্চাকে কিভাবে সহায়তা দিতে হবে সেজন্য শুধু তার জন্যই পরিকল্পনা গ্রহণ করা হয়, যেটাকে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বলা হয়। এখানে বাচ্চার কি কি অতিরিক্ত সহায়তা লাগবে, তার জন্য এডুকেশন অবজেক্টগুলো কেমন হবে তা লিখিত আকারে থাকে। এছাড়া সাধারণ বিদ্যালয়ের অবকাঠামোগুলো বিশেষ শিশুবান্ধব করা হচ্ছে। বিদ্যালয়ের লিফট, সিঁড়ি যেন তারা সহজে ব্যবহার করতে পারে, যাতে সহজে যাতায়াত করতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এইভাবেই নেদারল্যান্ডসে একীভূত শিক্ষা সুন্দরভাবে বাস্তবায়ন হয়ে আসছে। আমরা নেদারল্যান্ডসের একীভূত শিক্ষার জন্য গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে জানতে পারলাম। নেদারল্যান্ডসের ব্যবস্থাপনা থেকে শিক্ষা নিয়ে একটি দেশের একীভূত শিক্ষা বাস্তবায়নে যেসব পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে সে সম্পর্কে এখন আলোকপাত করছি। প্রথমত, শিক্ষায় বাজেটের হার বৃদ্ধি করতে হবে, নয়তো আসলে কিছুই সম্ভব নয়। ডাচরা তাদের জিডিপির 6%-এর উপরে শিক্ষায় ব্যয় করে আসছে। বাংলাদেশ সেখানে জিডিপির মাত্র 2.9% ব্যয় করে আসছে। এই বরাদ্দ দিয়ে কোনোভাবেই উন্নয়ন গতিশীল হবে না। নেদারল্যান্ডসের মতো করে একটি সাধারণ বিদ্যালয়ে বিশেষ শিক্ষার্থীর পরিমাণের উপর ভিত্তি করে সেই বিদ্যালয়কে শিক্ষার্থীর জন্য অতিরিক্ত খরচের জন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়া যেতে পারে। অতিরিক্ত বরাদ্দ না পেলে বিদ্যালয় বিশেষ শিক্ষার্থীদেরকে নিতে চাইবে না। বিশেষ বিদ্যালয় এবং সাধারণ বিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন করা উচিত। সাধারণ বিদ্যালয়ে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণের সবকিছু পর্যাপ্ত নাও থাকতে পারে, তখন বিশেষ বিদ্যালয় থেকে সহায়তা নিতে পারবে। যেমন কোনো শিক্ষার্থীর কোনো থেরাপির দরকার হলো, তখন তা বিশেষ বিদ্যালয় থেকে নিতে পারবে, যেমনটা হয়ে আসছে নেদারল্যান্ডসে। প্রাথমিকের শিক্ষণ পদ্ধতি আরো ব্যবহারিক হতে পারে, যেন সহজেই শিক্ষার্থীরা গ্রহণ করতে পারে। এজন্য উপকরণ ব্যবহারকারী শিক্ষা অর্থাৎ মন্তেসরি পদ্ধতির প্রয়োগ করা যেতে পারে। মাধ্যমিক স্কুলগুলোকে ঢেলে সাজাতে হবে। বিশেষ শিশুদের জন্য উপযোগী মাধ্যমিক শিক্ষা তৈরি করতে হবে, যেন মাধ্যমিক সম্পন্ন করে বাস্তব জীবনে কিছু করতে পারে শিক্ষার্থীরা, সেদিকে নজর দিতে হবে। তবেই বিশেষ শিক্ষার্থীরা পড়ালেখায় আগ্রহ পাবে এবং তাদের উপস্থিতিও বাড়বে। পিতামাতারাও শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হবে। শিক্ষকদের যোগ্যতার দিকে নজর দিতে হবে। দেশে অনেক টিচার্স কলেজ স্থাপন করতে হবে। নেদারল্যান্ডসে প্রাথমিক স্তরের শিক্ষক হতে হলেও এডুকেশনের ওপর 4 বছরের ব্যাচেলর ডিগ্রি লাগে। দেশে এমন দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ করে এরূপ ব্যবস্থার দিকে গেলেই তবেই শিক্ষার সার্বিক উন্নয়ন হবে। বিদ্যালয়ের শ্রেণীকে আরো শাখায় ভাগ করা যেতে পারে এবং শিক্ষকদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, যেন সকলের দিকে নজর দিয়ে শিক্ষা দিতে পারে। আর সাধারণ বিদ্যালয়ে বিশেষ শিশুর শিক্ষার জন্য তাদের প্রতি আলাদাভাবে যত্নবান হতে হবে। এজন্য তাদের জন্য স্বতন্ত্র শিক্ষা পরিকল্পনা তৈরির প্রক্রিয়া চালু করতে হবে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনারা কিছু না কিছু জানতে পেরেছেন নেদারল্যান্ডস এবং এর একীভূত শিক্ষা সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।